সবাইকে স্বাগত জানাই ইয়োর স্কুল বাংলা ইউটিউব চ্যানেলে। হ্যালো ফ্রেন্ডস, কেমন আছো তোমরা? আশা করি প্রত্যেকে খুব ভালো আছো। আজকে আমরা পশ্চিমবঙ্গ প্রাথমিক শিক্ষা পর্ষদ অনুমোদিত তৃতীয় শ্রেণীর পাতাবাহার বইয়ের ঢেউয়ের তালে তালে যে গদ্যাংশটি রয়েছে, লেখক পিনাকিরঞ্জন চট্টোপাধ্যায়ের সেই ঢেউয়ের তালে তালে গল্পটির হাতে কলমে অংশের সমস্ত প্রশ্নের সমাধান করব। তো তোমরা খাতা পেন নিয়ে রেডি হয়ে যাও। তোমরা এখান থেকে উত্তরগুলি লিখে নেবে, যাতে পরে তোমরা উত্তরগুলি আবার পড়তে পারো। প্রশ্নোত্তর আলোচনার আগে দেখে নিই। দেখো, তোমাদের বইতে অভিযান প্রসঙ্গে কিছু কথা বলা হয়েছে। 1969 সালের 1 ফেব্রুয়ারি অ্যালবার্ট জর্জ ডিউক এর সঙ্গে কনৌজি আংড়ে নামক একটি ডিঙি নৌকায় কলকাতা থেকে আন্দামান যাত্রা করেন। 33 দিন পরে 5ই মার্চ তিনি সেখানে পৌঁছান। এই দুঃসাহসিক সমুদ্রযাত্রার জন্য তিনি বাঙালি তথা ভারতবাসীর কাছে চিরস্মরণীয়। অর্থাৎ বুঝতেই পারছো, ঢেউয়ের তালে তালে গল্পটিতে লেখক পিনাকিরঞ্জন চট্টোপাধ্যায় তাঁর কলকাতা থেকে আন্দামান অভিযানের কয়েকটি ঘটনা তুলে ধরেছেন। এরপর সেক্সটান্ট সম্বন্ধে আমরা একটু জেনে নিই। দেখো, যে যন্ত্রের সাহায্যে সূর্য ও অন্যান্য নক্ষত্রের কৌণিক উচ্চতা মাপা হয় তার নাম সেক্সটান্ট। অভিযাত্রীদের কাছে দিক নির্ণয়ের জন্য এটি একটি অত্যাবশ্যকীয় যন্ত্র। অর্থাৎ সেক্সটান্ট হলো একটি যন্ত্র যেটা যারা সমুদ্র অভিযান করেন তারা দিক ঠিক করার জন্য ব্যবহার করেন। একের দাগ দেখো কি বলা হয়েছে, এক কথায় উত্তর দাও। 1 অভিযানে লেখকের সঙ্গীর নাম কি? এই প্রশ্নের উত্তর তোমরা লিখবে, লেখক পিনাকিরঞ্জন চট্টোপাধ্যায় রচিত ঢেউয়ের তালে তালে গল্পে অভিযানে লেখকের সঙ্গীর নাম অ্যালবার্ট জর্জ ডিউক। 2 অভিযানের নৌকোটির নাম কি? এর উত্তর তোমরা লিখবে, অভিযানের নৌকোটির নাম কনৌজি আংড়ে। 3 নৌকোটি কোন মহাসাগরের দিকে এগিয়ে যাচ্ছিল? এই প্রশ্নের উত্তর তোমরা লিখবে, নৌকোটি ভারত মহাসাগরের দিকে এগিয়ে যাচ্ছিল। 4 লেখকের অভিযানের গন্তব্যস্থল কোথায় ছিল? এই প্রশ্নের উত্তরে তোমরা লিখবে, পিনাকিরঞ্জন চট্টোপাধ্যায় রচিত ঢেউয়ের তালে তালে গল্পে লেখকের অভিযানের গন্তব্যস্থল ছিল আন্দামান। 5 ডিউক হাসতে হাসতে গড়িয়ে পড়েছিল কেন? এই প্রশ্নের উত্তর তোমরা লিখবে, লেখক পিনাকিরঞ্জন চট্টোপাধ্যায় রচিত ঢেউয়ের তালে তালে গল্পে লেখকের অভিযানের সঙ্গী ডিউক হাসতে হাসতে গড়িয়ে পড়েছিলেন যখন লেখক তাঁর হাতে লাগা মিষ্টির রস সমুদ্রের জলে ধুচ্ছিলেন পিঁপড়ে ওঠার ভয়ে। ডিউক হাসছিলেন কারণ তারা ছিলেন সমুদ্রের মধ্যে ভাসমান নৌকায়, যেখানে পৌঁছাতে গেলে পিঁপড়েকে 200 মাইল সাঁতরে যেতে হবে। 6 দুপুরবেলা মাছের সঙ্গে কার লড়াই চলছিল? এই প্রশ্নের উত্তর তোমরা লিখবে, লেখক পিনাকিরঞ্জন চট্টোপাধ্যায় রচিত ঢেউয়ের তালে তালে গদ্যে দুপুরবেলা বিরাট বড় একটা মাছের সাথে কচ্ছপের লড়াই চলছিল। 7 আংড়ের চারধারে যে চিড়িয়াখানা তৈরি হয়েছিল তাতে কারা ছিল সবচেয়ে দর্শনীয় বস্তু? এই প্রশ্নের উত্তর তোমরা লিখবে, আংড়ের চারধারে যে চিড়িয়াখানা তৈরি হয়েছিল তাতে নানা রঙের মাছেরা ছিল সবচেয়ে দর্শনীয় বস্তু। এরপর 2 দাগ দেখো, বলা হয়েছে শূন্যস্থান পূরণ করো। 2 জল কেটে এগিয়ে চলেছে ড্যাশ। জল কেটে এগিয়ে চলেছে আংড়ে, অর্থাৎ শূন্যস্থানে বসবে আংড়ে। 2 আজ সকাল থেকে একটা ড্যাশ চলেছে আমাদের পেছনে পেছনে। আজ সকাল থেকে একটা বিরাট কচ্ছপ চলেছে আমাদের পেছনে পেছনে। 2 আবার ড্যাশ নিয়ে বসেছে ডিউক। আবার সেক্সটান্ট নিয়ে বসেছে ডিউক। 2 ড্যাশ খাওয়া যাক, রসগোল্লা খাওয়া যাক। 2 পিঁপড়েকে এখানে আসতে হলে প্রায় ড্যাশ মাইল সাঁতরে আসতে হবে। পিঁপড়েকে এখানে আসতে হলে প্রায় 200 মাইল সাঁতরে আসতে হবে। 2 হঠাৎ আওয়াজ করে ড্যাশ ঝাঁপিয়ে পড়ে জলে। হঠাৎ আওয়াজ করে ডিউক ঝাঁপিয়ে পড়ে জলে। এরপর 3 দাগ দেখো, বলা হয়েছে টিকা লেখো। এই টিকাগুলি আমি খাতায় লিখে রেখেছি, তোমরা দেখে নাও। প্রথমে দেখো রয়েছে সেক্সটান্ট। সেক্সটান্ট এক ধরনের দিক নির্ধারণের যন্ত্র। এটি দিয়ে সূর্য ও অন্যান্য নক্ষত্রের সঙ্গে দিগন্তের কোণ মাপা হয়। নাবিকরা জাহাজে এটি ব্যবহার করে নিজের অবস্থান বুঝত। এটি মূলত সমুদ্রযাত্রায় ব্যবহৃত হতো। তারপর কনৌজি আংড়ে।
কনৌজি আংড়ে ছিল একটি ছোট ডিঙি নৌকার নাম। এই নৌকায় পিনাকিরঞ্জন চট্টোপাধ্যায় ও জর্জ অ্যালবার্ট ডিউক সমুদ্রযাত্রা করেছিলেন। তারা কলকাতা থেকে আন্দামান দ্বীপে গিয়েছিলেন। এই নৌকায় এত বড় সমুদ্র পাড়ি দেওয়া ছিল খুবই সাহসিক কাজ। তারপর চিড়িয়াখানা। চিড়িয়াখানা হলো একটি নির্দিষ্ট স্থান যেখানে নানা জাতের বন্যপ্রাণী ও পাখি বন্দি অবস্থায় রাখা হয়। এটি সাধারণত জনসাধারণের দেখার জন্য উন্মুক্ত থাকে এবং শিক্ষামূলক উদ্দেশ্যেও ব্যবহৃত হয়। তারপর রসগোল্লা। রসগোল্লা একটি নরম ও রসালো মিষ্টি। এটি ছানা দিয়ে গোল করে বানানো হয়। তারপর চিনি বা গুড় মেশানো রসে ফোটানো হয়। রসগোল্লা খুবই মিষ্টি ও জনপ্রিয় খাবার। তারপর অভিযান। অভিযান হলো কোনো বিশেষ উদ্দেশ্যে দূর বা দুর্গম স্থানে যাত্রা করা। জ্ঞান অর্জন বা নতুন কিছু খোঁজার জন্য এই ধরনের যাত্রা করা হয়। তারপর 4 দাগ দেখো, বলা হয়েছে বাক্য তৈরি করো। এগুলি তোমরা নিজেদের মন মতো করতে পারো। আমি যেভাবে বাক্যগুলি তৈরি করেছি তোমরা দেখে নাও। সমুদ্র। আমি ছুটির দিনে বাবার সঙ্গে সমুদ্র দেখতে গিয়েছিলাম। আমি ছুটির দিনে বাবার সঙ্গে সমুদ্র দেখতে গিয়েছিলাম। কচ্ছপ। কচ্ছপের শক্ত খোলস থাকে। নৌকো। নৌকোতে চড়ে আমি অনেক দূর ঘুরেছি। পিঁপড়ে। পিঁপড়ে একটি ছোট ও পরিশ্রমী প্রাণী। সাঁতার। সাঁতার কাটলে শরীর ভালো থাকে। ঘুড়ি। আমি ছাদে উঠে ঘুড়ি ওড়াতে ভালোবাসি। তারপর 5 দাগ দেখো, বলা হয়েছে বিপরীতার্থক শব্দ লেখো। প্রথমে রয়েছে বিরাট। এর বিপরীত শব্দ হবে ক্ষুদ্র। তারপর পেছনে। এর বিপরীত শব্দ হবে সামনে। তারপর বন্ধ। বিপরীত শব্দ হবে খোলা। তারপর ঠিক। বিপরীত শব্দ হবে ভুল। তারপর দিন। এর বিপরীত শব্দ হবে রাত। এরপর 6 দাগ দেখো, কি বলা হয়েছে নির্দেশ অনুসারে উত্তর দাও। 6-1, মনে করো নৌকো চেপে তুমি কোথাও বেড়াতে গেছো। যাওয়ার সময় যা যা দেখতে পাবে তা লেখো। এই প্রশ্নের উত্তরটি তোমরা এইভাবে লিখবে। আমি নৌকো চেপে নদীর মাঝখান দিয়ে ভেসে যাব। চারপাশে শান্ত জল দেখতে পাবো। হালকা হাওয়া বইবে। পাড়ের ধারে গাছ দেখতে পাবো। জলে হাঁস সাঁতার কাটবে। আকাশে পাখি উড়বে। বক চুপচাপ দাঁড়িয়ে মাছের দিকে তাকিয়ে থাকবে। দূরে ছোট ছোট ঘর দেখা যাবে। আমি অনেক কিছু দেখব আর খুব আনন্দ পাব। তারপর 6-2, ভারতবর্ষের মানচিত্রে আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জ, কলকাতা, বঙ্গোপসাগর ও ভারত মহাসাগর এদের অবস্থান শিক্ষক মহাশয়ের কাছ থেকে দেখে জেনে নাও। দেখো, আমি মানচিত্রে প্রশ্নে উল্লিখিত জায়গাগুলি চিহ্নিত করে দিয়েছি, তোমরা দেখে নাও। এরপর 6-3 দেখো, অভিযান কাকে বলে। শিক্ষক মহাশয়ের কাছ থেকে যে কোনো একটি পর্বতশৃঙ্গে অভিযান বা একটি মহাকাশ অভিযানের গল্প জেনে নিয়ে সে সম্পর্কে 4-5টি বাক্য লেখো। এই প্রশ্নের উত্তরটি তোমরা লিখবে। অভিযান হলো কোনো বিশেষ উদ্দেশ্যে দূর বা দুর্গম জায়গায় যাত্রা করা, যেমন পর্বত, মরুভূমি বা মহাকাশে যাওয়া। 6-3 দ্বিতীয় অংশের প্রশ্নের উত্তর। আমার শিক্ষক মহাশয় আমাকে মাউন্ট এভারেস্ট অভিযানের গল্প বলেছিলেন। 1953 সালে এডমন্ড হিলারি ও তেনজিং নোরগে পৃথিবীর সর্বোচ্চ শৃঙ্গ মাউন্ট এভারেস্ট জয় করেন। তারা বহু কষ্ট ও প্রতিকূলতা পেরিয়ে চূড়ায় পৌঁছান। তাঁরা তাঁদের দেশের পতাকা উড়িয়ে দেন এবং ছবি তোলেন। এই অভিযান ছিল খুবই বিপজ্জনক কিন্তু সফল। আজও তাঁদের নাম পৃথিবীর ইতিহাসে লেখা আছে। তারপর 6-4 দেখো, কি বলা হয়েছে 5টি সামুদ্রিক প্রাণীর নাম লেখো। সামুদ্রিক প্রাণীদের নাম তোমরা নিজেরাই লিখতে পারবে। আমি যে সামুদ্রিক প্রাণীদের নামগুলি লিখেছি তোমরা দেখে নাও। তারা মাছ, তিমি, অক্টোপাস, ঝিনুক, কাঁকড়া। আজকের ক্লাসটি এ পর্যন্তই। ভিডিও শেষ করার আগে তোমাদের কাছে একটা ছোট্ট অনুরোধ, যারা এখনও পর্যন্ত আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি তারা সাবস্ক্রাইব করে আমাদের চ্যানেলের একজন স্টুডেন্ট হয়ে ওঠো। ক্লাসটি ভালো লাগলে একটি লাইক করবে। কোথাও বুঝতে অসুবিধা থাকলে কমেন্ট করে জানাবে। থ্যাংক ইউ।